70% লোক নাকি বিএনপির ভোট দিবে। এমিনেন্স একটা জরিপ করি, 70% লোক বিএনপির ভোট দিবি, দিবি পাঁচা পাইতা দিলে হোগাত ছাপা দিয়ে দিবি, ব্যালটে দিবি পাবলিকে। এটা জানে বিএনপি ক্ষমতা না আসতে পারলে হোগাত লাঠি দিয়ে খেতাবে, তাই হোগা দিয়া পাহাড় ঠেলিচ্ছে। পাকিস্তান থেকে বাংলাদেশ যে JF-17 বিমান কেনার জন্য কথাবার্তা চালাইতেছে, এটা নিয়ে কিন্তু এই উপমহাদেশ পুরো সরগরম এবং এটা কয়েকদিন ধরেই ব্যাপক আলোচনা হচ্ছিল। যুদ্ধের সময়ে কেউ আপনাকে তার সেরা অস্ত্রটা দেবে না, আর দিলেও সেটার চাবি থাকবে তাদের হাতে। তারা চাইলেই সফটওয়্যার লক করে আপনার যুদ্ধ বিমানকে টিনের বাক্সে পরিণত করতে পারে। আমরা যখন চায়ের দোকানে বসে একদল আরেক দলকে গালি দিই, তখন ওয়াশিংটন, দিল্লি বা বেইজিংয়ে বসে পলিসি মেকাররা মুচকি হাসে। পাকিস্তান আমাদের মুসলিম ভাই হতে পারে, ভারত আমাদের বন্ধু হতে পারে, কিন্তু যেদিন যার স্বার্থে আঘাত লাগবে সেদিন কেউ আপনাকে চিনবে না। এখন আপনি আগের মতো করে আর বলতে পারবেন না যে 10 টাকা কেজিতে চাল খাওয়াবো। এখন আপনি বলেন যে ফ্যামিলি কার্ড দিব, কিন্তু সেই ফ্যামিলি কার্ড কিসের বিনিময়ে দিবেন, কতখানি জুলুম করে দিবেন এবং তার বিনিময়ে কি কি নেবেন, সেইটা তো আপনারা মুখ খুলে বলতে পারেন না। একটি গোপন বিষয় আমাদের সামনে উঠে এসেছে, যে বিষয়টি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। সেটা হচ্ছে ক্রিকেটার তামিম ইকবাল। ইনি কি বাংলাদেশের নাগরিক নাকি ভারতের নাগরিক? দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো, সেটা হয়তো আপনারা উপলব্ধি করতে পেরেছেন ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেই। দর্শক, দেশ কোন দিকে এগোচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে, দেশের বর্তমান পরিস্থিতি কি, সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বা গোপন কিছু তথ্য প্রকাশ পেতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনবেন, তাহলে সবকিছু আপনারা খোলাসাভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে আর কথা কেন, একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যায়। হ্যাঁ, যাওয়ার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে এবার সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। পাকিস্তান থেকে বাংলাদেশ যে JF-17 বিমান কেনার জন্য কথাবার্তা চালাইতেছে, এটা নিয়ে কিন্তু এই উপমহাদেশ পুরো সরগরম এবং এটা কয়েকদিন ধরেই ব্যাপক আলোচনা হচ্ছিল। তো আমি এটা নিয়ে আলোচনা করব কিন্তু সময় হওয়ার কারণে আসলে আলোচনাটা করতেছিলাম না। তো আজকে আবার দেখলাম যে আল জাজিরা একটা বিশদ প্রতিবেদন করেছে এবং সেখানে তারা হেডলাইন করেছে, হোয়াই ইজ পাকিস্তান সেলিং ইটস JF-17 ফাইটার্স জেট টু বাংলাদেশ অ্যান্ড আদার্স। তো এটা নিয়ে ভারতীয় গণমাধ্যম সবাই নিউজ করেছে, মোটামুটি রয়টার্স নিউজ করেছে, আল জাজিরা আজকে নিউজ করলো। এটা খুবই একটা আলোচিত ইস্যু বর্তমানে, যে কেন বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে JF-17 যুদ্ধবিমান কেনার জন্য কথাবার্তা চলতেছে। তো এখানে আল জাজিরা তাদের যে প্রতিবেদন, সেখানে কিন্তু একটা চমক রেখেছে। চমকটা হচ্ছে যে বাংলাদেশ আসলে পাকিস্তান এবং চীনের সঙ্গে একটা জোট করার দিকে এগিয়ে যাচ্ছে এবং একটা বন্ধু ভাবাপন্ন মনোভাব। আপনারা জানেন যে JF-17 হচ্ছে গিয়ে পাকিস্তান এবং চীনের যৌথভাবে নির্মিত একটি বিমান, যুদ্ধবিমান, সাশ্রয়ী এবং প্রচুর ক্ষমতা সম্পন্ন যুদ্ধবিমান। তো সাধারণত এই ধরনের যুদ্ধবিমানগুলো আসলে এলাইদেরকেই বিক্রি করে। তো এই যুদ্ধবিমান কেনার মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান এবং চীনের সঙ্গে জোট করার আরও কাছাকাছি চলে গেল, যেটা আল জাজিরার খবরে বলেছে। একটু বিস্তারিত করি। সেখানে লিখেছে যে নতুন বছরের এক সপ্তাহের কম সময়ের মধ্যে পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান মার্শাল জহির আহমেদ বাবর সিধু এবং বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানের বৈঠকের পর পাকিস্তানি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তাদের নিজস্বভাবে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রির চুক্তি খুব শীঘ্রই হতে পারে বাংলাদেশের সঙ্গে। পাকিস্তানের সেনাবাহিনীর যে মিডিয়া শাখা, ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস, যেটাকে বলে ISPR, তারা এক বিবৃতিতে বলেছে যে বাংলাদেশি বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তানি বিমান বাহিনীর যুদ্ধ রেকর্ডের প্রশংসা করেছেন এবং বাংলাদেশ বিমান বাহিনীর যে পুরাতন বিমান এবং এগুলোর সংস্কার এবং বিমানের যে রাডার নজরদারি, এটা বাড়ানোর জন্য বিমান প্রতিরক্ষা রাডার সিস্টেমের সংস্কার এবং সমর্থন করার জন্য সহায়তা চেয়েছেন। মানে সকল বিমান বাহিনীর পুরো সিস্টেমটাকেই আপগ্রেড করা হবে আর কি। তো 6 জানুয়ারি জারি করা বিবৃতিতে একটা বিমান নাম হচ্ছে সুপার মুশাক, এই প্রশিক্ষণ বিমানের দ্রুত সরবরাহের প্রতিশ্রুতির পাশাপাশি আরও বলা হয়েছে যে JF-17 থান্ডার বিমানের একটা সম্ভাব্য পুরো চুক্তি নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে। তো এই সুপার মুশাক একটি হালকা ওজনের 2 জন থেকে 3 জন বসতে পারে এবং ইঞ্জিন একটাই। বিমানটি এটাতে ট্রাই সাইকেল ল্যান্ডিং গিয়ার আছে। এটা স্থির বিমান, এটা মূলত প্রশিক্ষণের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। তো এই বিমানটা পাকিস্তানি যারা ব্যবহার করে পাইলটের প্রশিক্ষণের জন্য, তাছাড়াও আজারবাইজান, তুরস্ক, ইরান, ইরাক এবং অন্যান্য দেশ সহ মোট 10টিরও বেশি দেশ বর্তমানে তাদের এই বহরে পাকিস্তানের তৈরি এই বিমানটি তারা পাইলট প্রশিক্ষণের জন্য ব্যবহার করা শুরু করেছে। এবং এই ঘোষণা এলো পাকিস্তানের ISPR থেকে 6 জানুয়ারি। তার একদিন পর, মানে 7 জানুয়ারি, বার্তা সংস্থা রয়টার্স বলেছে যে পাকিস্তান এবং সৌদি আরব
প্রায় $2 বিলিয়ন। আপনারা জানেন যে পাকিস্তানের যে অর্থনৈতিক সংকট, এর জন্য পাকিস্তান সৌদি আরব থেকে লোন নিয়ে চলতো। তো সৌদি আরব পাকিস্তানের কাছে $2 বিলিয়ন পায়। এখন পাকিস্তান বলেছে যে আমরা যদি এই $2 বিলিয়ন এই JF-17 যুদ্ধ বিমানটা দিয়ে দিই, তাহলে তো তোমাদের জানা শুরু হয়ে গেল। তো এই ঋণকে যুদ্ধ বিমান চুক্তিতে রূপান্তর করার জন্য আলোচনা চলতেছে, যা এই পাকিস্তান এবং সৌদি আরবের যে মিত্রতা, এই দীর্ঘস্থায়ী দুই মিত্রের মধ্যে সামরিক সহযোগিতা আরো জোরদার করবে। এবং আপনারা জানেন যে গত বছরের সেপ্টেম্বরে একটা চুক্তি হয়েছে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে, যে একজন আক্রান্ত হলে আরেকজন আক্রান্ত বলে ধরে নেওয়া হবে এবং একজন আরেকজনকে বাঁচাতে তারা যুদ্ধ করবে। এরকম একটা প্রতিরক্ষা চুক্তি গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে সম্পন্ন হয়। এবং একটি নতুন খবর হচ্ছে যে পাকিস্তান লিবিয়ার একটি বিদ্রোহী গোষ্ঠী, আপনি জানেন যে গাদ্দাফির পতনের পর লিবিয়া একাধিক পাওয়ার সেন্টার আছে। তো এটি হচ্ছে স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মি, সংক্ষেপে বলে LNA, এর সাথে $4 বিলিয়ন একটা চুক্তি করছে পাকিস্তান, $4 বিলিয়ন, যার মধ্যে বিভিন্ন অস্ত্রশস্ত্র সরবরাহ করবে এবং 12টা JF-17 থান্ডার জেটও বিক্রি করবে। যদিও পাকিস্তান সেনাবাহিনী এখনো লিবিয়া বা সৌদি আরবের সাথে আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি নিশ্চিত করেনি এবং বাংলাদেশ এখন পর্যন্ত চুক্তি স্বাক্ষরের পরিবর্তে আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু তারপরেও বিশ্লেষকরা মনে করতেছেন যে 2025 সালের যে ঘটনা, এই ঘটনাটাই আসলে এই JF-17 আকর্ষণ বাড়িয়ে দিয়েছে। কি ঘটনা? সেটা হচ্ছে পাকিস্তান ভারত যুদ্ধ। এটা নিয়ে আসবো একটু পরে। তবে এটাও সত্য যে এই JF-17 বিমানটা অনেক সস্তা দাম। একটা বিমানের দাম $25 মিলিয়ন থেকে $30 মিলিয়ন, 2 সিটের হইলে 25, 3 সিটের হইলে 30। এর অর্থ হলো গত 10 বছরে বেশ কয়েকটি দেশ কিন্তু এই বিমান কেনার আগ্রহ দেখিয়েছে। নাইজেরিয়া, মিয়ানমার, আজারবাইজান ইতিমধ্যেই তারা বিমানটা কিনে ফেলেছে। এবং এই সাম্প্রতিক যে ভারতের সঙ্গে যুদ্ধ, এটা এই পাকিস্তানের বিমানের যুদ্ধ করার সুনামকে আরো জোরদার করেছে। এবং সুদান একটু আগের খবর, সুদান 1.5 মানে $1.5 বিলিয়ন চুক্তিতে পাকিস্তান থেকে কয়েকটি বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে। খেয়াল করবেন। এখন 2025 সালের ঘটনার কারণে, এই যুদ্ধের কারণে আসলে এই বিমান চাহিদা বেড়েছে। যেমন গত বছরের মে মাসে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে 26 জন বেসামরিক নাগরিককে বন্দুকধারীরা গুলি করে হত্যা করে। এবং এরপরই ভারত ও পাকিস্তান তারা 4 দিনের তীব্র বিমান যুদ্ধে লিপ্ত হয়। এই যুদ্ধে তারা একে অপরের ভূখণ্ড এবং তাদের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরের কিছু অংশ এবং সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। এখন ভারত বলতেছে পাকিস্তানকে যে এই সন্ত্রাসী হামলার জন্য তোমরা দায়ী, কিন্তু পাকিস্তান এই হামলার সঙ্গে তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছে। পাকিস্তান বলেছে যে তাদের বিমান যুদ্ধের সময় তারা বেশ কয়েকটি ভারতীয় যুদ্ধ বিমানকে গুলি করে বদ্ধ করেছে, যার মধ্যে অন্তত 2টা ফ্রান্সের তৈরি অত্যাধুনিক ক্ষমতাসম্পন্ন রাফালকে বলা হয় বিশ্বের শ্রেষ্ঠ যুদ্ধ বিমান। সেই 2টা রাফাল সহ মোট 5টা বিমান বৈধ করেছে। ভারতীয় কর্মকর্তারাও পরে স্বীকার করেছে যে আসলে বিমান বৈধ হয়েছে, তবে 5টা বিমান বৈধ হয়েছে এটা তারা স্বীকার করেনি। এবং দেখেন পাকিস্তানের এয়ারফোর্স, তারা এই J-17 বিমান, এটা অনেক বেশি দামি যে পশ্চিম এবং রাশিয়ান সিস্টেমের বিমান, তাদের বিরুদ্ধে এই যে সস্তা একটা বিমান তৈরি করলো JF-17, সস্তা বিমান যেভাবে উচ্চ পারফরমেন্স দেখিয়েছে পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধে, তো এই কারণেই এই JF-17 বিমানগুলোকে বিভিন্ন দেশের বিমান বাহিনী একটা আকর্ষণীয় বিকল্প বলে মনে করে। ভারতীয় বিমান বাহিনী তো নিজেরা বিমান তৈরি এখনো শুরু করে নাই, বা তারা রাশিয়ার মিরাজ 2000 এবং ASU-30 জেটের উপর নির্ভর করে। আবার ফ্রান্স থেকে একটা রাফায়েল বিমানও কিনছে ভারত। পাকিস্তান সম্প্রতি যে চীন থেকে আমদানি করা J-10C বিমান, এটা বাংলাদেশও কিনবে চীন থেকে। 20টা বিমান কিনবে মনে হয়। ইউনূস আগ্রহ প্রকাশ করেছে, যদিও ইউনূস ক্ষমতা আছে 1 মাস, তারপরে কি হয় তা তো জানি না। তো পাকিস্তান এই চীনা J-10C ভিগোরাস ড্রাগন ব্যবহার করে, আবার পাকিস্তান নিজেদের উৎপাদিত JF-17 থান্ডার ব্যবহার করে, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 ফাইটিং ফ্যালকনও ব্যবহার করে, যাদের প্রায় 42টি বিমান আছে পাকিস্তানের, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ফাইটিং ফ্যালকন। তো এই সব বিমান সহকারে মোট 72টি বিমান পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই JF থান্ডার কি, এটা কি করতে পারে এবং কেন বাংলাদেশ সহ এত দেশ এটা কেনার জন্য আগ্রহ দেখাচ্ছে? JF থান্ডার হলো একটা হালকা বিমান এবং এটা সকল ধরনের আবহাওয়ায় কিন্তু শত্রুর উপরে নিখুঁতভাবে হামলা করতে সক্ষম। এটা বহু ক্ষমতা সম্পন্ন যুদ্ধ বিমান, যা পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স PAC এবং চীনের চেংডু যৌথভাবে তৈরি করে। এবং 1990 শেষের দিকে পাকিস্তান এবং চীন বিমান তৈরির জন্য একটি চুক্তি স্বাক্ষর করে, যার কাজ 2000 সালের গোড়ার দিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে 80 কিলোমিটার দূরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত কামরার PAC-তে শুরু হয়। এবং এই উৎপাদন 2 দেশের মধ্যে ভাগ করা হয়, যার 58% পাকিস্তানে হয় আর 42% চীনে তৈরি করা হয়। পাকিস্তান সামনের ফিউজেলেজ এবং অন্যান্য জিনিস তৈরি করে, সেখানে চীন আবার বিমানের মাঝখানে এবং পিছনের ফিউজেলেজ তৈরি করে। আবার রাশিয়া থেকে ইঞ্জিনটা আসে, পাশাপাশি এই সিটগুলো আবার ব্রিটিশ নির্মাতা কোম্পানি মার্টিন বেকার তাদের কাছ থেকে কিনা হয়। এবং এগুলো করে টোরে সম্পূর্ণ অ্যাসেম্বলিটা কিন্তু পাকিস্তানে করা হয়। এবং এছাড়াও পাকিস্তানের AES এর রাডার এই বিমানগুলিকে একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুকে ট্র্যাক করার ক্ষমতা দেয়। বিমানগুলো কিন্তু রাডার থেকে খবর নেই, এবং অত্যাধুনিক রাডারও কিন্তু একসঙ্গে একটা বিমানই একাধিক লক্ষ্যবস্তুতে একসঙ্গে আঘাত হানতে পারে, এবং ওই রাডারই বলে দেয় যে
মানে কিভাবে কোন টার্গেটে হামলা চালাতে হবে চোখে না দেখলেও সমস্যা নেই। এবং এই রাডার এবং এই পঞ্চম প্রজন্মের এই বিমান এদের প্রচুর গোপন ক্ষমতা আছে। তো মিয়ানমার প্রথম দেশ যারা এই JF-17 কিনেছিল 2015 সালে কমপক্ষে 16টি ব্লক টু বিমান অর্ডার করেছিল। এখন পর্যন্ত পাকিস্তান 7টি দিয়েছে, বাকি 9টা এখনো বাকি আছে। নাইজেরিয়া 2021 সালে 3টা JF-17 বিমান কিনেছে। আজারবাইজান 2024 সালের ফেব্রুয়ারিতে $1.5 বিলিয়ন বেশি মূল্যের 16টা জেটের প্রাথমিক অর্ডার দিয়েছিল। 2025 সালের নভেম্বরে আজারবাইজান তাদের বিজয় দিবসের কুচকাওয়াজের সময় 5টা JF-17 বিমান উন্মোচন করে। বাকিগুলো এখনো পাকিস্তান সরবরাহ করতে পারেনি, আস্তে আস্তে করবে। এবং সেই মাসেই পাকিস্তান সামনে ঘোষণা করে যে তারা JF-17 কেনার জন্য একটি বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, তবে তার নাম উল্লেখ করা হয়নি। এদিকে ইরাক, শ্রীলঙ্কা, হয়তো বাংলাদেশ হতে পারে, নাম উল্লেখ করে নেই, ইরাক, শ্রীলঙ্কা এবং সৌদি আরব সহ অন্যান্য দেশগুলোতেও গত দশকে JF-17 কেনার বিষয়ে আলোচনা চলতেছে, যদিও সেই পরিকল্পনাগুলো এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এবং এই JF-17 ফাইটিং স্কোয়াড্রনের বেশিরভাগ অংশ তৈরি করে পাকিস্তানের PAF। তারপরেও কিন্তু মানে চীন যদিও এর সঙ্গে জড়িত, যৌথ উৎপাদন করে, কিন্তু চীন এই বিমানটা নিজেরা ব্যবহার করে না। চীন ব্যবহার করে তাদের নিজেদের তৈরি J-10, J-20 এবং সর্বশেষ J-35, এগুলো চীন ব্যবহার করে। এবং পাকিস্তান শুধু এই বিমান বিক্রয় করে না, এই বিক্রয়ের পরে আবার এই বিক্রয়োত্তর পরিষেবাও দেয়। যদিও JF-17 এর সরকারি মূল্য প্রকাশ করা হয়নি, তবে অনুমান করা যায় যে JF-17 এর একটার দাম $25 মিলিয়ন থেকে $30 মিলিয়ন মধ্যে। এখন তুলনা করে দেখবেন যে ফ্রান্সের রাফালের একটা বিমানের দাম $90 মিলিয়ন, তারপরে গ্রিফিনের দাম হচ্ছে $100 মিলিয়ন, এখানে মাত্র 25 থেকে 30 মিলিয়ন, মানে অর্ধেক এরকম। এবং এর রক্ষণাবেক্ষণেও কিন্তু প্রচুর টাকা পয়সা কম খরচ হয়। তবে এটা সত্য যে এই বিমানের যুদ্ধের যে ফলাফল, এটা কিন্তু শুধু বিমানের উপর নির্ভর করে না, যে পাইলট তারও দক্ষতার উপর নির্ভর করে। এখন এই JF-17 প্রোগ্রামের সঙ্গে জড়িত পাকিস্তানের অবসরপ্রাপ্ত একজন এয়ার কমোডর বলেন যে এই যুদ্ধের যে কর্মক্ষমতা, এই বিমানের যে কর্মক্ষমতা, এটা মানে চূড়ান্ত মানদণ্ডে আছে। এবং তিনি বলেন যে খুব কম দেশই যুদ্ধ বিমান তৈরি করেছে, এবং এই যুদ্ধ বিমানের বেশিরভাগ বাজারে কিন্তু পশ্চিমা ডেভেলপারদের অধীনে, যারা প্রায় বিক্রয়ের সঙ্গে অনেক শর্ত আরোপ করে। যেমন আমেরিকা বলে যে আমার কাছ থেকে বিমান কিনলে ইসরায়েল আক্রমণ করতে পারবে না। একটি গোপন বিষয় আমাদের সামনে উঠে এসেছে, সবাই তো যে বিষয়টি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। সেটা হচ্ছে ক্রিকেটার তামিম ইকবাল, ইনি কি বাংলাদেশের নাগরিক নাকি ভারতের নাগরিক? সেখানে অনেকেই এরকম মন্তব্য করছে যে না, তিনি বাংলাদেশী নাগরিক নয়, তিনি ভারতের নাগরিক, ভারতের বাসিন্দা। তামিম ইকবালকে ঘিরে হঠাৎ করে এরকম আলোচনা কেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লো? আপনারা জানেন বাংলাদেশের মানুষ কিন্তু প্রচন্ড ক্রিকেট ভক্ত, বিশেষ করে এই এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে ক্রিকেট প্রেমী, ক্রিকেট আমোদী হচ্ছে বাংলাদেশিরা। ক্রিকেটের যে কোনো ইস্যু এলে বাংলাদেশের মানুষ সেখানে প্রচন্ডভাবে ইনভলভ হয়ে পড়ে। তেমনি একটা ঘটনা সম্প্রতি ঘটেছে। আমি ভেবেছিলাম এই বিষয়টি নিয়ে কথা বলবো না, আমার ইচ্ছা ছিল না, অনেকেই বলেছে, কিন্তু এই সম্প্রতি তামিম ইকবালের একটি কথাকে কেন্দ্র করে আবার নতুন করে যে শোরগোল শুরু হয়েছে, সুতরাং এই বিষয়ে কিছু কথা বলতে আমাকে যেন ভিতর থেকে কুরে কুরে খাচ্ছে। তামিম ইকবাল একটা বক্তব্যে, এক জায়গায় বক্তব্যে তিনি বলেছেন বিসিবি হচ্ছে স্বাধীন সত্তা, এটা ইন্ডিপেন্ডেন্ট। তাহলে কেন তারা রাষ্ট্রের সিদ্ধান্ত মেনে নিল? রাষ্ট্র এখানে খেলোয়াড়দের চিন্তা না করে তারা রাজনীতি করলো। মুস্তাফিজুর রহমানের এই বিষয়টা কি অন্যভাবে সমাধান করা যেত না? তামিম ইকবালের এই কথা রাষ্ট্রদ্রোহিতার শামিল কিনা, এবং এই রাষ্ট্র তামিম ইকবালের কানের উপরে দুটো থাপ্পড় দেবে কিনা, সেই বিষয়ে আমি পরে আসছি। তার আগে এই বিষয়টি আসলে আমরা বোঝার চেষ্টা করি যে আসলে কি বিসিবি ইন্ডিপেন্ডেন্ট, রাষ্ট্রের সার্বভৌমত্বের চেয়ে ইন্ডিপেন্ডেন্ট সার্বভৌমত্বের প্রশ্নে? বা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান, বাংলাদেশের ভিতরে কোনো প্রতিষ্ঠান কি বাংলাদেশের সার্বভৌমত্বের চেয়ে ইন্ডিপেন্ডেন্ট? রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যখন কোনো ব্যাপার ঘটবে এবং রাষ্ট্র যখন মনে করবে যে এটি তার সার্বভৌমত্বের জন্য হুমকি, তখন সে তার সমস্ত প্রতিষ্ঠানের উপরে, তার সবার উপরে তার ইন্ডিপেন্ডেন্ট, এবং তিনি সবাইকে সেখানে খবরদারি করাতে পারবেন, এবং রাষ্ট্র চাইলে কাউকে বাদ দিতে পারবেন, কাউকে গ্রহণ করতে পারবেন। সেটি ভালো কি মন্দ সেটা পরের ব্যাপার, ওই আলাপ পরে, অন্য ইস্যু। কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে রাষ্ট্র সবাইকে নিয়ন্ত্রণ করবে এবং সবাই রাষ্ট্রের নিয়ন্ত্রিত। তাহলে প্রথম কথা, তামিম ইকবাল যে বক্তব্য দিলেন যে বিসিবি ইন্ডিপেন্ডেন্ট, এটা একেবারে বোগাস কথা এবং ফালতু কথা বলেছে, একবারে মূর্খের মতো কথা বলেছে। তামিম ইকবাল যে বিষয়টা জানে না সেই বিষয়ে তার কথা বলাই উচিত হয়নি। এই কথা বলে সে মূলত বিসিবিকে রাষ্ট্রের উপরে দাঁড় করিয়েছে, বিসিবিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বা তিনি মনে করেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্পূর্ণ আলাদা একটা রাষ্ট্র, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র, সুতরাং এটা অবশ্যই দেশদ্রোহিতার শামিল। এখন তামিম ইকবালকে এই বিষয়ে কথা কেন বলতে হলো? যখন মুস্তাফিজুর রহমানকে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্ডার দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে 9 কোটি টাকা দিয়ে, কিন্তু তারা কিনে নিয়ে গেছে চুক্তিবদ্ধ হয়ে, তাহলে চুক্তিতে প্রথমেই কিন্তু সে চুক্তির খেলাপ করলো। এরকম অনেকবার করেছে, সামনে আরো করছে, নিয়মিতই করছে তারা। তো মুস্তাফিজুর রহমানের মতো একজন ক্রিকেটার, যে মুস্তাফিজুর রহমান কি তামিম ইকবাল মুস্তাফিজুর রহমানের পায়ের কাছেও না, সুতরাং সেই মুস্তাফিজুর রহমানকে যখন এইভাবে কলকাতা অপমান করলো, ভারত এইভাবে অপমান করলো, তখন তামিম ইকবাল কোথায় ছিল? তামিম ইকবালের মুখ দিয়ে কোনো কথা বের হয়েছে? বের হয় নাই তো, কারণ সে তো এখানে বলবে না, সে তো ওইখানে
মানে স্বার্থপর, একেবারে সেলফিশ যেটাকে বলে, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য সে ওখানে কোনো কথা বলে নাই। এটা যদি ভারতের ক্ষেত্রে এরকম হতো, ভারত কি করতো? ভারতের কোনো ক্রিকেটার কি চুপ করে থাকতো? না, কেউ থাকতো না, সবাই উঠে পড়ে লাগতো। এবার বিসিবির একজন পরিচালক নাজমুল হাসান, তিনি তামিম ইকবালের এই বক্তব্যকে দালাল বলেন, ভারতের দালাল বলেন। আমি তো মনে করি এটা কম বলা হয়েছে, নাজমুল হাসানকে আরো বেশি কিছু বলা দরকার ছিল, কিন্তু তিনি কম বলেছেন। আচ্ছা, এইটা বলার পরে এইবার ক্রিকেটের আরো যে কোয়াব, যে ক্রিকেটের সংগঠন, তারা, তারপরে ওই যে তাইজুল ইসলাম, ওই তাসকিন আহমেদ, এইগুলো কি করেছে? তামিম ইকবালের পক্ষ নিয়ে তারা মানে এদের উপরে নাজমুল হাসানকে ক্ষমা চাইতে বলছে। নাজমুল হাসান ক্ষমা চাইবে মানে প্রত্যেককে, বাংলাদেশের জনগণের ঠেলা তো বোঝো নাই, একেবারে ঠেলা যখন দেবে তখন একেবারে ভিতর দিয়ে দেবে। ক্ষমা চাইবে, তোমরা তামিম ইকবালের পক্ষ অবলম্বন করে যে অন্যায় অপরাধ করেছো, বাংলাদেশের জনগণ যদি রাস্তায় নেমে আসে তাহলে একেবারে হান্দায় দেবে। ক্ষমা চাক, তামিম ইকবাল যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের জন্য তামিম ইকবালকে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে, করজোরে রাষ্ট্রের কাছে মাপ চাইতে হবে, নাহলে রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেবে। হঠাৎ করে তোমাদের একেবারে ইগো চেতে গেছে না? ক্রিকেটের স্বার্থপর সবগুলো, এই স্বার্থপর গুলো টাকার কাছে, টাকার লোভে, অর্থের লোভে তার খেলাটাকে বাংলাদেশের উপরে মর্যাদা দিচ্ছে। আমার সার্বভৌমত্বের কাছে যেখানে হুমকি হয়ে দাঁড়িয়েছে, তুমি সেখানে আসছো, তোমার খেলা দেখতে আসছো না? কি মানে মজা করে যে ভারতের সাথে অন্যভাবে এটা মিট করা যেত, কেন ভারতের পায়ের কাছে গিয়ে বসে থাকবে তোমার টাকা ইনকাম করে দেওয়ার জন্য? মোস্তাফিজুর রহমানের বিষয়ে একটাও মুখ খোলে নেই, কেউ মুখ খোলে নেই। এত বড় বেইমান এগুলো, এই বেইমান গুলো জুয়া খেলেছে, ওই যে সাকিব আল হাসান একটা খেলার নামে জুয়া খেলেছে। হ্যাঁ, এগুলো যে তাসকিন এগুলো, তাসকিন কেউ বিশ্বকাপে কি করেছিল মনে নেই? এগুলো আমাদের বিশ্বকাপে ভারত হেরে যাচ্ছে, এই অবস্থায় তাসকিন থাকলে পরে হারা নিশ্চিত, তখন তাসকিনকে আনফিট ঘোষণা করেছিল। এগুলো আমরা ভুলে গেছি? আমরা কি ভুলে গেছি ওই যে ওই সময়ের কথা? 2014 সালে সম্ভবত বিশ্বকাপে তখন আহমদ মোস্তফা কামাল, লোটাস কামাল আইসিসির সভাপতি, আর আইসিসির সভাপতিকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন ট্রফি কে তুলে দিয়েছিল? ভারতের, ওনার নামটা আমি এই মুহূর্তে ভুলে। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের সেই মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের নাসির বার্তা ইউটিউব চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।